মহাকাশ থেকে পবিত্র কাবা শরীফের বিরল দৃশ্য, আল্লাহ রহমতের মিশালে তৈরি এই কাবার দৃশ্য দেখে অবাক মুসলিম বিশ্ব। রাজনৈতিক কৌশলে পরিবর্তন আনলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, ভেঙে দিলেন নিজ দলের কমিটি। বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান রুশ প্রেসিডেন্ট পুতিনের, বলা হয় উড়ন্ত ক্রেমলিন। রাজপ্রাসাদের মতো বিমানে এমন কি আছে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরো সংবাদ। পৃথিবীর প্রায় 400 কিলোমিটার ওপরে থেকেও রাতের অন্ধকারে স্পষ্টভাবে দেখা গেছে মুসলমানদের পবিত্র কিবলা কাবা শরীফ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা ছবিতে দেখা যায় সৌদি আরবের মক্কা নগরী জ্বলজ্বল করছে উজ্জ্বল বিন্দুর মতো। মসজিদুল হারামের আলোকসজ্জা এবং শহরের ঘন আলো মিলিয়ে তৈরি অনন্য এই দৃশ্য প্রকাশ করেছেন নাসার মহাকাশচারী ডন পেটিট। বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে আবেগঘন চিত্র দেখতে পেরেছে বিশ্বের মুসলমানরা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। সুদূর মহাকাশ থেকেও দেখা যায় মুসলমানদের পবিত্র কিবলা কাবা শরীফ। পৃথিবীর প্রায় 400 কিলোমিটার উপরে ভাসতে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ওঠানো এক ছবিতে দেখা যায় রাতের অন্ধকারে জ্বলজ্বল করে জ্বলছে সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র কাবা। মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাটির অসাধারণ মুহূর্তের ছবিটি তুলেছেন নাসার মহাকাশচারী ডন পেটিট। ISS থেকে নিজের সর্বশেষ মিশন শেষে সম্প্রতি পৃথিবীতে ফিরেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছবিটি প্রকাশ করে তিনি লিখেছেন, মক্কার কক্ষপথ থেকে দেখা দৃশ্য, মাঝখানের উজ্জ্বল বিন্দুটি হল পবিত্র কাবা। কিন্তু এত দূর থেকেও কিভাবে দেখা যায় পবিত্র কাবা? কয়েকশো কিলোমিটার উপর থেকে তোলা পবিত্র কাবার রাতের ছবি বিশ্বের মুসলমানদের মধ্যে জাগিয়েছে আবেগ ও বিস্ময়। পাহাড় ঘেরা উপত্যকার মাঝখানে মক্কা নগরী আর তার কেন্দ্রবিন্দুতে আলোকিত মসজিদুল হারাম যেন শস্যদানার মতো ঝলমল করছে। উচ্চমানের ক্যামেরার লেন্সে স্পষ্ট বোঝা যায় মসজিদুল হারামের 24 ঘন্টার আলোকসজ্জা রাতেও কাবাকে আলাদা করে তুলে ধরে। এমন দৃশ্য দীর্ঘদিন ধরে ছড়িয়েছে নানা রকম ভ্রান্ত ধারণা। অনেকের দাবি কাবা শরীফ থেকে অলৌকিক রশ্মি বের হয়। ধর্মীয় দিক থেকে এর সপক্ষে প্রমাণ পাওয়া যায়নি। তবে বিজ্ঞানের ব্যাখ্যা বলছে মসজিদুল হারামের বিপুল আলোকসজ্জা, সাদা মার্বেলের প্রতিফলন এবং ঘনবসতিপূর্ণ মক্কা নগরীর আলোকরাশি মিলে তৈরি হয়ে থাকে অভূতপূর্ব এই দৃশ্য। মহাকাশ থেকে শহর দেখতে এক ধরনের প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবীকে প্রতি ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে প্রদক্ষিণ করে। এত দ্রুত গতির মধ্যে ছবি তুলতে দরকার হয় বিশেষ সংবেদনশীল ক্যামেরা ও দীর্ঘ এক্সপোজারের কৌশল। ডন পেটিটের মতো অভিজ্ঞ নভোচারীরাই রাতেও এমন পরিষ্কার ছবি তুলতে পারেন। পৃথিবীর যে কোনো বড় শহরের মতো মক্কা নগরী রাতের বেলায় এক আলোকিত দাগ হিসেবে স্পষ্ট দেখা যায়। আর সেই দাগের কেন্দ্রে কাবা শরীফকে চিহ্নিত করা সম্ভব হয় মসজিদুল হারামের বিশাল আলো ও গম্বুজের কাঠামোর কারণে। শুধু মক্কাই নয়, মহাকাশ স্টেশন থেকে বিশেষভাবে চোখে পড়ে পৃথিবীর আরও অনেক বিখ্যাত স্থাপনা। রাতের আলোকসজ্জার কারণে মিশরের নীলনদ দেখায় জ্বলজ্বল করা সাপের মতো। কায়রোর পিরামিড অঞ্চল ধরা পড়ে ফিকে আলোর বিন্দু হিসেবে। দিল্লি, মুম্বাই, টোকিও, সিওল, দুবাই ও নিউ ইয়র্কের মতো নগরীগুলো চিহ্নিত করা যায় আলাদা করে। এমনকি চীনের গ্রেট ওয়াল, আমাজন নদীর মোহনা বা দুবাইয়ের পামের মতো স্থাপনাও সঠিক আলো ও আবহাওয়ার সময় স্পষ্ট দেখা সম্ভব। পবিত্র কাবা শরীফ মহাকাশ থেকে দেখা যায়, এটা কোনো অবিশ্বাস্য ঘটনা নয়। কিন্তু তার মূল কারণ আলোকিত মসজিদুল হারামের বিশাল বিস্তার, শহরের ঘন আলো এবং সাদা মার্বেলের প্রতিফলন। বৈজ্ঞানিক নানা ব্যাখ্যা থাকলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলমানরা এমন ছবি দেখে আবেগ ও গর্ব অনুভব করেন। কোটি মানুষের মনে এই অনুভূতি নিঃসন্দেহে আধ্যাত্মিক। পৃথিবীর অনেক উপর থেকে দেখা মসজিদুল হারামের রাতের আলো মনে করিয়ে দেয় পবিত্র কাবার দিকে মুখ করেই মহান আল্লাহর প্রার্থনা করে থাকেন বিশ্বের সকল মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান তার দলের রাজনৈতিক কমিটি ভেঙে দিয়েছেন। এর পরিবর্তে একটি ছোট কমিটি গঠনের পরিকল্পনা করেন তিনি। কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর প্রথম পদক্ষেপে তথ্য ফাঁসের অভিযোগ তুলে পিটিআই রাজনৈতিক কমিটি ভেঙে দিয়েছেন ইমরান। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে।
সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার বিষয়ে নানা বিধিনিষেধ আরোপের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে গত সপ্তাহে ভারত ও আফগানিস্তানের সংবাদ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে অবশেষে সব ধোঁয়াশা কাটিয়ে মুখ খুলেছেন ইমরান খান। ৪ ডিসেম্বর প্রায় এক সপ্তাহের নীরবতা ভেঙে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ইমরান খান, যেখানে তার রাজনৈতিক দল পিটিআই-এর কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা দেন তিনি। ইমরান খানের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক টুইটে বলা হয়েছে, আমি আজকে পিটিআই-এর রাজনৈতিক কমিটি ভেঙে দিচ্ছি। রাজনৈতিক কৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য দলের মহাসচিব সালমান আকরাম রাজার একটি ছোট কমিটি গঠনের পূর্ণ ক্ষমতা রয়েছে। পিটিআই-এর তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম জানান, পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই-এর প্রতিষ্ঠাতা ইমরান খান দলের রাজনৈতিক কমিটি ভেঙে দিয়েছেন। এর পরিবর্তে একটি ছোট কমিটি গঠনের পরিকল্পনা করেছেন তিনি। দলটির মহাসচিব সালমান আকরাম রাজাকে কমিটির পূর্ণ গঠন প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হবে। এর আগে পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি কর্মশালায় অংশগ্রহণ করেন পিটিআই-এর একাধিক সদস্য, যেটিকে লজ্জাজনক উল্লেখ করে ইমরান বলেন, ভবিষ্যতে দলের অনুমতি ছাড়া কোনো সম্মেলন বা কর্মশালায় অংশ নিতে পারবে না পিটিআই সদস্যরা। পাকিস্তানের নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে পিটিআই-এর দলীয় নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ায় দলের আনুষ্ঠানিক কেন্দ্রীয় নেতৃত্ব নেই। দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয় রাজনৈতিক কমিটির মাধ্যমে। ফলে ইমরানের এই সিদ্ধান্তের কারণে দলের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মনে করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভারতকে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ চালিয়ে যেতে চায় রাশিয়া। শুক্রবার ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করেন। নয়াদিল্লিকে মস্কো থেকে তেল কেনা বন্ধে যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মধ্যে এই মন্তব্য করলেন তিনি। প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন, তেল, গ্যাস, কয়লা, জ্বালানি উন্নয়নে ভারতের জন্য একটি নির্ভরযোগ্য সরবরাহকারী দেশ রাশিয়া। ভারতের অর্থনীতির জ্বালানি সরবরাহ বজায় রাখতে মস্কো সব সময়ের জন্য প্রস্তুত। ভারতের প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট পুতিনকে বন্ধু বলে সম্বোধন করেন। নয়াদিল্লি এবং মস্কোর দীর্ঘদিনের সম্পর্কের প্রশংসা করেন তিনি। সন্ত্রাসবাদ মোকাবেলায় দিল্লির পাশে থাকার প্রতিশ্রুতি দেয়ায় রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী। এর আগে কর্মসংস্থান, স্বাস্থ্য, জাহাজ চলাচল, রাসায়নিক খাত সহ নানা বিষয়ে একগুচ্ছ চুক্তি হয় দুই দেশের মধ্যে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত বিমানকে বলা হয় উড়ন্ত ক্রেমলিন। কেবল পরিবহনের জন্য নয়, এটিকে পুতিন ব্যবহার করেন পারমাণবিক মোবাইল কমান্ড সেন্টার হিসেবে। সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং বিলাসিতার সম্মেলনে তৈরি এই উড়োজাহাজে আছে প্রেসিডেন্টের স্যুট, অফিস, কনফারেন্স রুম, জিম। শত্রুর আক্রমণ প্রতিরোধে রয়েছে ইনফ্রারেড ডিকয়, রাডার জ্যামিং, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর বিমানের তুলনায় পুতিনের উড়োজাহাজটি যেন শক্তি দেখানোর একটি মাধ্যম। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। উড়ন্ত এক রাজপ্রাসাদ সঙ্গে নিয়ে চলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রপ্রধানদের মধ্যে অন্যতম সুরক্ষিত এই নেতা রাশিয়া থেকে অন্য দেশ সফরে গেলে সবসময়ই সাথে নেন বিশেষভাবে তৈরি উড়োজাহাজ ইলিউশিন IL-96-300 PU, যাকে ডাকা হয় ফ্লাইং ক্রেমলিন নামে। শত্রুর যে কোনো আক্রমণ মোকাবেলার জন্য এতে রয়েছে ইনফ্রারেড ডিকয় লঞ্চার, শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা, রাডার জ্যামিং এবং ইলেকট্রনিক কাউন্টারমেজার প্রযুক্তি। ইলেকট্রোম্যাগনেটিক পালস জাতীয় আক্রমণ থেকে সম্পূর্ণ নিরাপদ বিমানটি দরকারের সময় হয়ে যায় পারমাণবিক কমান্ড সেন্টার। এখান থেকে যে কোনো সামরিক আদেশ জারি করতে পারেন প্রেসিডেন্ট পুতিন। আর কি কি সুবিধা আছে এই বিমানে? 1980-র দশকে তৈরি ইলিউশিন ডিজাইন ব্যুরোর দূরপাল্লার IL-96 প্ল্যাটফর্মের উপর নির্মিত হয়েছে পুতিনের আলোচিত এই উড়োজাহাজ। 4 ইঞ্জিন বিশিষ্ট আকাশযানটি একবার জ্বালানি নিয়ে একটানা উঠতে পারে প্রায় 11,000 কিলোমিটার। এর সবচেয়ে বড় শক্তি হল অবিচ্ছেদ্য নিরাপত্তা। এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট লিঙ্ক এবং গোপন রেডিও চ্যানেলের মাধ্যমে বিশ্বের যে কোনো সামরিক ও সরকারি নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকতে পারে পুতিনের প্লেন। ককপিটে 6টি মাল্টিফাংশনাল ডিসপ্লে এবং ফ্লাই বাই ওয়ার নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করা হয় সার্বক্ষণিক নিরাপত্তা।
উড়োজাহাজের অভ্যন্তরীণ সাজসজ্জাও বেশ চোখে পড়ার মতো। রাশিয়ার মস্কোতে অবস্থিত প্রেসিডেন্টের ক্রেমলিন বাসভবনের মতো এই বিমানের ভেতরেও রয়েছে সোনার প্লেট বসানো ফিটিংস, দামি কাঠের কাজ, নিউ ক্লাসিক্যাল আসবাব, ট্র্যাপেস্ট্রি ও শিল্পকর্ম, প্রিমিয়াম চামড়া ও গৃহসজ্জার সামগ্রী। আছে প্রেসিডেন্টের ব্যক্তিগত স্যুট, শয়নকক্ষ, বড় কনফারেন্স রুম, অফিস, অতিথি লাউঞ্জ, বিলাসবহুল বাথরুম, রান্নাঘর এবং চিকিৎসা কক্ষ। দীর্ঘ ফ্লাইটে শারীরিক কসরতের জন্য রয়েছে ফিটনেস বা জিম স্পেস। বিভিন্ন সময়ে প্রকাশিত তথ্য অনুসারে সরকারি উড়োজাহাজের চেয়ে বিমানটিকে আকাশে উড়ন্ত বিলাসবহুল প্রাসাদ বললেই বেশি মানানসই হয়। অন্যান্য অনেক বিশ্ব নেতা বোয়িং বা এয়ারবাসের মডিফাই করা জেট ব্যবহার করলেও পুতিনের উড়োজাহাজটি পুরোপুরি রাশিয়ায় তৈরি। ভোরোনেজ এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশনের নির্মিত উড়োজাহাজটি শুধুমাত্র পরিবহনের মাধ্যম নয়, বরং নিরাপত্তা, যোগাযোগ ও বিলাসিতার মিলিত সমন্বয় এটিকে পরিণত করেছে আকাশে ভাসমান প্রেসিডেন্টের বাসভবনে। পুতিনের উড়ন্ত ক্রেমলিন কেবল বিলাসিতা নয়, এটি সম্পূর্ণ মোবাইল কমান্ড সেন্টার। সেই তুলনায় ডোনাল্ড ট্রাম্পের বোয়িং 757 ভিত্তিক ব্যক্তিগত বিমানে বিলাসিতা অনেক বেশি, কিন্তু নিরাপত্তা ও সামরিক কমান্ড ফিচারের দিক থেকে এটি পুতিনের বিমানের তুলনায় অনেকাংশেই দুর্বল। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বিমান কঙ্কর্ড ধরনের বিশেষ জেট, দীর্ঘ দূরপাল্লার সক্ষমতা রাখলেও এতে পারমাণবিক বা সামরিক কমান্ড ফাংশন নেই। এসব বিবেচনায় পুতিনের বিমানটি শুধুমাত্র চলাচলের জন্যই ব্যবহার হয় না, বরং এই উড়োজাহাজটি যেন পুতিনের শক্তি দেখানোর অন্যতম একটি মাধ্যম। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। শ্রীলঙ্কার কথমালে ভয়াবহ বন্যার পর ভেসে উঠছে ক্ষত, থামেনি মানুষের কান্না। মহাবেলী নদীর তীরে কাদামাটি আর ভাঙাচোরা ঘরের সামনে দাঁড়িয়ে তাদেরই একজন ওয়াসান্তা কুমারী, যার জীবন এক রাতেই বদলে গেছে। প্রাণ বাঁচাতে আশ্রয় নেন অন্যত্র। 3 দিন পর ফিরে এসে দেখেন সবকিছু কাদার নিচে। দশকের সবচেয়ে ভয়াবহ এই বন্যায় নিহত হয়েছে অন্তত 479 জন, নিখোঁজ 350 জনেরও বেশি, ক্ষতিগ্রস্ত 12 লাখ মানুষ। হাজারো পরিবার আশ্রয় কেন্দ্রে রাত কাটাচ্ছে। ঘরে ফিরতে পারবেন কিনা সে অনিশ্চয়তাই এখন সবচেয়ে বড় ভয়। বিস্তারিত থাকছে মুর্শিদ আলমের ডেস্ক রিপোর্টে। গেল কয়েকদিনের ঝড়ের তাণ্ডবের পর জলস্রোত থেমে গেছে, কিন্তু কথমালের গলিতে এখনো ভাসে কান্নার শব্দ। কেউ হারিয়েছেন স্বজন, কেউ হারিয়েছেন ভিটেমাটি, নিঃস্ব হয়েছেন বহু মানুষ। মহাভেলী নদীর তীরে দাঁড়িয়ে থাকা 59 বছর বয়সী ওয়াসান্তা কুমারী রত্নায়কে তাদেরই একজন। নিজেদের ঘরের ধ্বংসস্তূপের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। ঘূর্ণিঝড় দিতোয়ার তাণ্ডব থেমে যাওয়ার পরও ভেবেছিলেন হয়তো এই যাত্রায় নদী তাদের ছেড়ে দিবে, কিন্তু 1 ডিসেম্বর অফিস থেকে ফিরেই বুঝলেন সে আশা ভুল ছিল তার। নদী তখন রাক্ষসের মতো ফুলে ওঠে, আর কয়েক মিনিটেই পানি ঢুকে গেল ঘরের দরজার নিচ দিয়ে। স্বামী নিয়ে ছুটতে হলো আত্মীয়র বাড়িতে, রাতভর শুনতে হলো নদীর গর্জন। 3 দিন পর যখন ঘরে ফিরলেন, যে দৃশ্য দেখলেন তা ঝড়ের চেয়েও ভয়ঙ্কর। ঘর নয়, যেন একটি কবর। কাদায় ডুবে আছে আসবাব, ভেজা কাপড়, ভাঙাচোরা দরজা, জানালা। স্রোতের সঙ্গে ভেসে এসেছে গাছের গুঁড়ি, প্লাস্টিক, মাটি। আত্মীয়রা কাদা মুছছেন, জুতা ধুচ্ছেন, আর ওয়াসান্তা দাঁড়িয়ে দেখছেন তার গোটা জীবন এক স্তূপ কাদার নিচে। কি বলবো, আমার বুক ফেটে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। যখন অফিস থেকে বাড়ি ফিরলাম তখন নদীর জলস্তর অনেক বেশি ছিল, বিদ্যুৎ ছিল না, কিন্তু আমি নিয়মিত চারপাশে তাকাতাম। এক পর্যায়ে ঘরে পানি ঢুকতে শুরু করে। পরে আমার স্বামীকে নিয়ে আত্মীয়র বাসায় চলে যাই। ফিরে এসে দেখি সব শেষ। এমন ভয়াবহতা আর কখনো দেখিনি। এ বাড়িটা আমার অনেক কষ্টে করেছি আমরা, এখন আবার শূন্য থেকে শুরু করতে হবে। দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা এখন গোটা শ্রীলঙ্কাকেই এমন অসহায় গল্পে ভরিয়ে তুলেছে। ঘূর্ণিঝড় দিতোয়ায় মারা গেছেন অন্তত 479 জন, নিখোঁজ 350 জনেরও বেশি, ক্ষতিগ্রস্ত 12 লাখেরও বেশি মানুষ। নদীর স্রোত শুধু ঘর ভাসায়নি, মানুষের নিরাপত্তা বোধ, শান্তি আর বছরের পর বছর ধরে গড়ে তোলা স্মৃতিকেও ছিনিয়ে নিয়েছে।
হাজারো পরিবার এখন আত্মীয়ের বাড়ি, স্কুল কিংবা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাত কাটাচ্ছেন। ঘরে ফিরতে পারবেন কিনা এই মুহূর্তে কেউই জানেন না। ভেজা মাটির গন্ধ, ভাঙা দেয়াল আর শুকোতে দেওয়া কাপড়ের শাড়ি সবই তাদের মনে করিয়ে দিচ্ছে কিভাবে এক রাতেই বদলে গেছে তাদের জীবন। মোরশেদা আলম, বাংলা ভিশন। ব্যাপক অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়তে দেশবাসীকে উদ্বুদ্ধ করে যাচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ট্রাম্পের দেশ ছাড়ার আহ্বানও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কড়া ভাষায় প্রত্যাখ্যান করেন। মাদুরোর এমন অনমনীয়তা ট্রাম্প প্রশাসনের জন্য একটি কূটনৈতিক ব্যর্থতা এবং কৌশলগত সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা উভয় স্থানে পরিস্থিতি ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এমনটাই বলা হচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ঘিরে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। গত সেপ্টেম্বরের শুরু থেকেই এই অঞ্চলে মাছ ধরার নৌকা লক্ষ্য করে একের পর এক বোমা হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এতে এখন পর্যন্ত ৮০ জনেরও বেশি নিহত হয়েছেন। চলমান উত্তেজনার মধ্যেই ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই হামলায় ৪ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। এ তথ্য সামনে আসার পর পুরো অভিযান ঘিরে নতুন করে তদন্তের মুখোমুখি হয়েছে ট্রাম্প প্রশাসন। লাগাতার হামলা কিংবা কঠোর হুঁশিয়ারি, কোনো কিছুতেই ফল পাচ্ছে না যুক্তরাষ্ট্র। ক্রমেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ভেনেজুয়েলার পরিস্থিতি। ব্যাপক অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়তে দেশবাসীকে উদ্বুদ্ধ করে যাচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ট্রাম্পের দেশ ছাড়ার আহ্বানও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছেন। মাদুরোর এমন অনমনীয়তা ট্রাম্প প্রশাসনের জন্য একটি কূটনৈতিক ব্যর্থতা এবং কৌশলগত সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা উভয় স্থানেই পরিস্থিতি ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এমনটাই বলা হচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে। ভেনেজুয়েলা ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য ট্রাম্প সোমবার ওভাল অফিসে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ও উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেছেন। এর মধ্যেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, শীর্ষ মার্কিন নৌ কমান্ডার অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাডলি তার আইনগত ক্ষমতার মধ্যেই ভেনেজুয়েলার জাহাজে দ্বিতীয় হামলার নির্দেশ দিয়েছিলেন। অথচ প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হামলার অনুমোদন দিলেও সবাইকে হত্যা করতে বলেননি। সিএনএন জানায়, ট্রাম্প যখন ওভাল অফিসে বৈঠক করছেন তার আগে রাজধানী কারাকাসে সমর্থকদের সামনে বিরাট জনসভায় ভাষণ দেন মাদুরো। সেখানে তিনি নেচে নেচে ট্রাম্পকে ব্যঙ্গ করেন। দেশ ছাড়তে যুক্তরাষ্ট্রের অনুরোধ উড়িয়ে দিয়ে মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র শান্তির বিনিময়ে আমাদের কৃতদাস বানাতে চায়। আরেক টিভি অনুষ্ঠানে খোশ মেজাজে হাজির হন মাদুরো, যেখানে তিনি দাবি করেন চীন ভেনেজুয়েলাকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে। যদি আমাদের সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিতে হয় তাহলে সে লড়াই হবে শান্তির জন্য, সার্বভৌমত্বের জন্য এবং আমাদের মাতৃভূমি রক্ষার জন্য। আমি আশা করি ঈশ্বরের অনুগ্রহে আমি এবং আমাদের সেনা কমান্ডাররা চলমান পথ অব্যাহত রাখব। কূটনৈতিক এবং রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্রে চীন আমাদের পাশে রয়েছে। তারা আমাদের শান্তি প্রতিষ্ঠার অধিকারকে সমর্থন করে। ভেনেজুয়েলার নৌকায় হামলার ঘটনায় নিজ দেশেই বেকায়দায় পড়েছেন ট্রাম্প। হামলার বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্রেট আইন প্রণেতারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং কংগ্রেশনাল পর্যালোচনার ঘোষণা দিয়েছেন। যদিও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ভেনেজুয়েলার মাদক চক্রকে নির্মূল করতেই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করা হচ্ছে। হোয়াইট হাউসের দাবি, এসব হামলা সশস্ত্র সংঘাতের আইন মেনে করা হয়েছে। তবে জাতিসংঘ এসব হামলাকে বিচার বহির্ভূত হত্যা অভিহিত করে অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। আইন বিশ্লেষকদের মতে নিরস্ত্র ব্যক্তিকে লক্ষ্য করে এই ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অন্যতম সহযোগী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী পপুলার ফোর্সের প্রধান ইয়াসির আবু শাবাব নিহত হয়েছে। তার বিরুদ্ধে ত্রাণ সামগ্রী লুটের পাশাপাশি ইসরায়েলের হয়ে তথ্য পাচার, স্বাধীনতাকামীদের হত্যায় সক্রিয় অংশগ্রহণের অভিযোগ উঠেছে। আবু শাবাবকে হত্যার বিষয়টি তার নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী পপুলার ফোর্স ছাড়াও ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তারাবিন
উপজাতির ৩০ বছর বয়সী এই বেদুইন নেতার নেতৃত্বাধীন গোষ্ঠীতে প্রায় ১০০ যোদ্ধা আছে। এই বাহিনীকে হামাসের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা ছিল ইসরায়েলের। এ বিষয়ে জনমত তৈরিতে সক্রিয় ভূমিকা রেখেছে ইসরায়েলের মিত্র পশ্চিমা বিশ্ব ছাড়াও হামাস বিরোধী ফিলিস্তিনি নেতারা। হামাসের বিরুদ্ধে লড়তে স্থানীয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সহায়তা নেয় বিষয়টি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত জুনে স্বীকার করলে আবু শাবাবের ভূমিকা প্রকাশ্যে চলে আসে। সন্ত্রাস বিরোধী বাহিনীর জাতীয়তাবাদী নেতা হিসেবে তাকে পশ্চিমা গণমাধ্যমে পরিচিত করার চেষ্টা হলেও জঙ্গি গোষ্ঠী ISIL এর সাথেও তার যোগাযোগের গুঞ্জন ছিল। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরুর দিকে জেল থেকে পালান মাদক মামলায় কারাবন্দী আবু শাবাব। তার মতো স্থানীয় চরদের তথ্যের উপর ভিত্তি করে 2 বছরের বেশি সময় গাজায় তাণ্ডব চালিয়ে 70,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এই ছিল আজকের মতো, সঙ্গে থাকায় ধন্যবাদ।